বলা হয় টাকা সুখের সাথী, কিন্তু মাঝে মাঝে তার ছায়ায় থাকে অজানা কষ্ট। আর গরিবদের শত্রু থাকে না, শত্রু থাকে যাদের টাকা পয়সা থাকে। এটা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু অস্বাভাবিক হয় তখনই যখন টাকা পয়সার লোভে নিজের রক্তের আত্মীয়রাই আপনাকে শেষ করতে আসবে। কিছুটা এমনই হয়েছে এই গল্প পাঠানো ব্যক্তি ফারহানের বাবার সাথে। ফারহানের পরিবার কুমিল্লা শহরে থাকতেন, নির্দিষ্ট কোনো একটা এলাকায় থাকতেন, তা জানাতে ইচ্ছা পোষণ করেন। আচ্ছা, যাই হোক, তো তারা শহরের পুরনো প্রায় জ্ঞানী ধনী পরিবারের প্রতিনিধি। পরিবারটা সামাজিকভাবে খুব উচ্চমানের ছিল। বাবা ছিলেন একজন বড় ব্যবসায়ী, শহরের পরিচিতি সম্পন্ন মানুষ ছিল। যেমন বড় রিচ কিড ফ্যামিলির মানুষদের চারপাশে নানা মানুষের দৃষ্টি থাকে, তেমনি ফারহানার পরিবারকে ঘিরে কিছু লোক ক্ষুদ্রতর মন নিয়ে চুপচাপ ছুরিঘাত করার চেষ্টা চালিয়ে যেত। ফারহানার একমাত্র এক ফুফি ছিল, অদ্ভুত এক মিশ্র চরিত্রে। তার বাবা এবং ফারহানের প্রতি ফুফির ছিল অদ্ভুত স্নেহ, মানে প্রায় ফোন দিয়ে খোঁজ খবর রাখতেন তিনি। কিন্তু তার বাবা এবং ফারহানা কেউ তাকে পছন্দ করতেন। মোট কথা, তাদের ফ্যামিলির কেউই তাকে খুব একটা পছন্দ করতেন। আর তিনি একটু গা ঘেঁষা টাইপের ছিলেন, মুখের উপর কিছু না করলেও সেই কাজটাই করতেন তিনি। পাত্তা না দেওয়া হলেও তিনি কেমন যেন ফারহানাদের পরিবারের সাথে লাছার মতো লেগেই থাকতেন। আর কেনই বা লেগে থাকতেন তা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো ফারহানাদের ফ্যামিলিটা সব দিক দিয়েই পারফেক্ট ছিল, কারণ টাকা পয়সা, মান সম্মান, সুখ কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিনের মতো সেদিনও সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল। রাতের মাঝপথে হঠাৎ এক বিভীষিকাময় চিৎকারে কেঁপে ওঠে পুরো বাড়ি। ফারহানার বাবা নিজের ঘর থেকে এমনভাবে চেঁচিয়ে ওঠেন যেন কেউ তাকে শ্বাসরুদ্ধ করে ধরে আছেন। মুহূর্তের মধ্যেই ফারহানার মা, ভাই, বোন এবং সে নিজেও দৌড়ে ঘরে আসে। তাকে সবাই যে অবস্থায় দেখলো তা হলো তিনি খুব জোরে জোরে শ্বাস নিচ্ছেন, আর তার চোখগুলো কেমন বড় হয়ে আছে। সবাই উদ্বিগ্ন হয়ে জানতে চায় যে কি হয়েছে। কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, আমি দেখলাম যে আমার বুকের উপরে একটা মৃত শিশুর মাথা পড়ে আছে, একদম খুব কাছে আমার। আমি চিৎকার করতে সেটা আর নেই, মানে একেবারে উধাও। সবাই হতবাক হয়ে ঘরে তন্ন তন্ন করে খোঁজা হলো, বিছানার চাদর থেকে মেঝে পর্যন্ত, কিন্তু কোথাও কোনো মাথা তো পেল না, বিন্দুমাত্র রক্তের দাগটুকু পাওয়া গেল। মানে এখানেই গল্পের রহস্য শুরু, তা বলা যায়। সেই রাতটার পর থেকেই ফারহানের বাবার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। আগের মতো আর হাসি খুশি দেখা যেত না তাকে। রাতে মাঝে মধ্যে চিৎকার করে উঠতেন তিনি। ছিনছিন তার আচরণ কেমন অস্বাভাবিক হয়ে উঠল। বাড়ির সবার সাথে তিনি অকারণেই রাগারাগি করতেন, এমনকি ফারহানার সাথেও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ফুফুকে তিনি পছন্দই করতেন না, এখন তার কথাই যেন ধর্মের মতো মেনে চলেন ফারহানার বাবা। ফুফি যাই বলতেন তাই করতেন, কোনো প্রশ্ন ছাড়াই। ফারহানার মা কিছুটা আন্দাজ করতে পারলেন যে ধীরে ধীরে তার মনের সন্দেহটাই স্পষ্ট হতে লাগলো। যে মহিলাটাকে সহ্যই করতে পারতেন না, এখন তার কথা মতো চলে, মানে একেবারে বশীভূত হওয়া মানুষের মতো। তিনি কিছুটা কানেক্ট করতে পারে এখানকার ঘটনা আর ওই রাতের কাহিনীটার মধ্যে। তিনি যে কোনো অদৃশ্য শক্তি দ্বারা প্রভাবিত হচ্ছে তা তিনি বুঝতে পারেন।
ফারহানার মা একটু ভালোই ধার্মিক ছিলেন, নামাজ রোজা ঠিকঠাক পালন করতেন। তো তিনি দেরি না করে গ্রামের একজন হুজুরকে বাড়িতে নিয়ে আসেন, তার কাছে সবকিছু খুলে বলেন। তো হুজুর তার কার্যকলাপ শুরু করলেন। মানে সাধারণত হুজুররা যা করে থাকেন, দোয়া দরুদ। তিনি একটা সময় বললেন যে আপনি যে সন্দেহটা করেছেন আসলে সেটাই সত্যি। ফারহানার ফুফি কিছু জিন দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে তাকে বশ করে নিয়েছেন। তিনি যাই বলবেন ফারহানার বাবা তাই করবেন, এমন একটা বিষয় হয়ে গেছে। কারণ তার কাছে কোনটা ভালো কোনটা খারাপ তা বিচার করার বোধটুকুই এখন আর তার মধ্যে নেই। সে যদি চায় আপনাদের সব সম্পত্তি নিয়ে যাবে তাও পারবে। দলিল এনে যদি বলে যে সাইন দিতে তিনি কোনো প্রশ্ন না করেই সেটা করে ফেলবেন, এমনভাবে বশীভূত হয়েছেন তিনি। তো হুজুরকে অনেক রিকোয়েস্টের পরে, কারণ সাধারণত এই কাজগুলো হুজুররা করতে চান, যে জিনগুলো দ্বারা কালো জাদুটা করা হয় তাদের সাথে যোগাযোগ করেন তিনি। যেসব জিন দিয়ে এসব কাজ করানো হয় তারা খুব শক্তিশালী হয়ে থাকে, আর তাদের একটা নীতি ছিল যে তারা কোনো কাজ খালি হাতে ছেড়ে দেয় না, যা হলো এক্সচেঞ্জের মতো, মানে দিবে এবং নেবে। বলা যায় জীবনের বদলে জীবন লাগবে, এমন একটা ব্যাপার ছিল। তো হুজুর অনেক কষ্টের পর কাজটা সম্পন্ন করে, আর ফারহানার ফুফুর করা ব্ল্যাক ম্যাজিকটিও তার উপরেই মানে উল্টা পড়ে যায়। মানে যে ফুফু কাজটা করেছিলেন তার বাবার উপরে, আর এখন এই ব্ল্যাক ম্যাজিকটা হয়ে গেছে তার উপর উল্টা হয়ে গেছে। হুজুরের মাধ্যমে এই কাজটা করানো হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো যে কালো জাদুর সবচেয়ে বড় রিস্কের জায়গাটা হলো এইটি। এখন ফুফুর করা কালো জাদুটা তিনি নিজেই পরে, এখন তিনি প্রায় শেষ হয়ে গেছে। তো এই ছিল গল্পটা, কেমন লাগলো জানাতে ভুলবেন।